যদি এই শতাব্দীর সবচেয়ে কঠিন মাধ্যমিকের প্রশ্ন করে তুই তাও 90+ অ্যান্সার করে আসবি, 90+ পাবি। এই সেট যদি মাধ্যমিকে দিয়ে দিত না রে, সেটটা একটু ভয়ঙ্কর ছিল আমি জানি। এইগুলো হচ্ছে সেরা সেরা কোয়েশ্চেন টেস্ট পেপার থেকে। বেশিরভাগ ছেলে মেয়ে চুপ করে বসে থাকতো শর্ট কোয়েশ্চেন করতে গিয়ে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। মার্কেটে নতুন নতুন টেস্ট পেপার বেরোতে শুরু করে দিয়েছে ভাই। এবিটিএ চলে এসেছে, ডাব্লিউবিটিএ চলে এসেছে, ডাব্লিউবিএইচ এ চলে এসেছে, টার্গেট তো আমার কাছে ছিলই, রায়ান মার্টিন আমার কাছে আছে, প্রিভিয়াস ইয়ারের পর্ষদগুলো আছে, শুধু এবছরেরটা বেরোনো বাকি। এই যে এতগুলো টেস্ট পেপারকে আমি জড়ো করেছি, এগুলোর মাধ্যমে কি করব? অনেকে আমাকে প্রশ্ন করছিস, দাদা কোন টেস্ট পেপারটা করব আমি? এত টেস্ট পেপার, তার মধ্যে এক একজন এক একটা টেস্ট পেপার করাচ্ছে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোকে একটা সহজ একদম সিম্পল একটা টেকনিক বলে দিচ্ছি ভাই। যতদিন না পর্ষদ বেরোচ্ছে আমার স্ট্র্যাটেজিটা তুই ফলো কর। আমি কি করছি শোন, আমি প্রত্যেকটা টেস্ট পেপারকে নিচ্ছি, মার্কেটে যে কটা টেস্ট পেপার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা টেস্ট পেপারকে ভালো করে স্ক্রিনিং করছি আমি, খুঁটিয়ে 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 খুঁটিয়ে, এবং সেই টেস্ট পেপার গুলো থেকে বেস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে আমি বের করছি এবং সেইটার মাধ্যমে সেট তৈরি করে করে তোকে করাচ্ছি। এই জন্যই আমি নাম দিয়েছি বেস্ট মিক্স টেস্ট পেপার সেট নাম্বার 1। এইটার মধ্যে কি কি রেখেছি আমি? এবিটিএ রেখেছি, ডাব্লিউবিটিএ রেখেছি এবং টার্গেট রেখেছি, সবকটা কারেন্ট ইয়ারের। তার ফলে তুই বুঝতে পারছিস আমরা এতদিন ধরেও মিক্স টেস্ট পেপার করছিলাম, এখনো মিক্স টেস্ট পেপার করছি, ফালতু কোয়েশ্চেন গুলোকে বাদ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোকে পরপর রেখে ধামাকেদার সেট তৈরি করে তোদেরকে করাচ্ছি। তারপরে যখন পর্ষদ বেরোবে, পর্ষদ পুরো করবো। যারা নতুন এবিটিএ কিনেছিস দেখবি তো যা কোয়েশ্চেন এতদিন করেছি সব ছেপে দিয়েছে এবিটি এর মধ্যে, ডাব্লিউবিটিতে ছেপে দিয়েছে, ডাব্লিউবিটিতে ছেপে দিয়েছে। কি কোয়েশ্চেন বাদ আছে তুই বল না? আমি যখন সেটগুলো তৈরি করছি স্ক্রিনিং করে করে আমি দেখছি অলরেডি সবই করানো। চল একদম ফাটাফাটি লেভেল অফ কোয়েশ্চেন আমি রেখেছি, যে কোয়েশ্চেন গুলো তুই করবি তোর মনে হবে যে হ্যাঁ ভাই কিছু শিখলাম এইটুকু সময়ের মধ্যে। আর তোরা জানিস 5 মিনিটের রিক্যাপ আমাদের চ্যানেলে শুরু হয়েছে। চল আর বেশি দেরি না, প্রথম প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটা? দেখ এগুলো অনেক আগে আমি করিয়ে রেখে দিয়েছি, ইনফ্রারেড রশ্মি ইজ দ্য অ্যান্সার। নেক্সট, প্রমাণ উষ্ণতার মান কত? ভাই প্রমাণ কন্ডিশন তোকে জানিস প্রত্যেকে এসটিপি কন্ডিশনকে আমরা প্রমাণ কন্ডিশন বলি। এই যে এসটিপি আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এখানে আমি তোকে 3টে জিনিস মনে রাখতে বলেছিলাম। একটা হচ্ছে চাপের ভ্যালু, যেটা হচ্ছে 1 এটিএম। 1 এটিএম মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 1 এটিএম মানে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ হয়েছে। টেম্পারেচারটা এখানে আমি তোকে বলেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস মনে রাখবি, তার মানেই হচ্ছে 273 কেলভিন, গল্প শেষ। ভলিউম তোকে আমি বলে দিয়েছিলাম এখানে মনে রাখবি 22.4 লিটার। বল এখানে কি চেয়েছে? উষ্ণতার মান, মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 273 কেলভিন ইজ দ্য কারেক্ট অপশন। দেখতে পাচ্ছিস তো অপশন নাম্বার ডি তে 73টাকে উল্টো করে 37 করে দিয়েছে। পরীক্ষার সময় কিন্তু এগুলো খুব ভুল হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে 13 বাষ্প ঘনত্ব বিশিষ্ট হাইড্রোকার্বনটি কি? ভাই যদি কোনো একটা হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব 13 হয় তাহলে তার আণবিক ভর কত হয়ে যাবে বল? m = 2d তে বসিয়ে দে না, 2 × 13, তাহলে আণবিক ভর হয়ে গেল 26। এবার তুই একটুখানি চারখানা অপশনের মধ্যে দেখ না কার আণবিক ভরটা 26 বেরোচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, দেখ কার্বন 12 × 2 = 24 প্লাস হাইড্রোজেন 2 মানে 2 হয়ে গেল 26 হয়ে গেল। তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। আরেকটা বিষয় দেখ, এখানে অপশন নাম্বার বি তেও আবার C2H2 দিয়ে রেখে দিয়েছে, মানে ফোকটের নাম্বার পেয়ে গেছিস ভাই। আবার কি 1 নম্বর এমনি পেয়ে যাওয়া মানে বিরাট ব্যাপার। চলো নেক্সট, বলছে কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? এই প্রশ্নটাও আমি আগে করিয়েছিলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনভার ইজ দ্য কারেক্ট অপশন। কার পরীক্ষা থেকে এটা জানা যায়? নিচে কমেন্ট কর তাড়াতাড়ি করে। সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনটা? মনে পড়ছে? গাছতলার অ্যাক্সিডেন্ট, কবিতাটা শুনিয়েছিলাম। গামা রশ্মি ইজ দ্য কারেক্ট অপশন। এখানে কিন্তু দৃশ্যমান আলো বলেনি, খুব সাবধান এই জায়গাটা, এই প্রশ্নটা এই জন্য ইম্পর্টেন্ট। এখানে কিন্তু বলে দিয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যদি প্রশ্নটা করতো সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান আলো, তাহলে অ্যান্সার কি হতো? নিচে কমেন্ট কর দেখি তাড়াতাড়ি করে। নেক্সট প্রশ্ন, একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আচ্ছা, নিচের কোন বস্তু দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে? মারাত্মক প্রশ্ন, কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, মানে ডিরেক্টলি প্রশ্নটা না করে একটু ঘুরিয়ে করেছে। এই প্রশ্নটা সম্ভবত এবিটি এর প্রশ্ন। দেখ ভালো করে প্রশ্নটার মানে বুঝবি। হ্যাঁ, আমরা আগে আমাকে একটা কথা বল, বিবর্ধক কাঁচ যখন আমি তোকে বলছি, সেই বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্সকে ব্যবহার করার শর্তটা কি ছিল? শর্তটা ছিল যে যদি এটা উত্তল লেন্স হয়, ধর এটা উত্তল লেন্সের ফোকাস এই জায়গাটায়,
তাহলে এই যে আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা রয়েছে, মানে ধর এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলি? ফোকাস দূরত্ব বলি। আমি সবসময় বলেছি তুই যদি কোনো একটা বস্তুকে ফোকাসের ভেতরে রাখিস, মানে আলোক কেন্দ্র আর ফোকাসের যদি মাঝখানে রাখিস, মানে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে যদি রাখিস, তখনই তুই উত্তল লেন্সে একটা বিবর্ধক প্রতিবিম্ব পেয়ে যাবি সেই বস্তুটার, এবং তুই উত্তল লেন্সটাকে বিবর্ধক কাঁচ রূপেও ব্যবহার করতে পারবি। তার মানে এখানে আমাকে একদম জানতে হবে যে আমার যে বস্তু দূরত্বটা হবে, মানে আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যে ডিস্টেন্সটা হবে, সেটা ফোকাস দূরত্বের চেয়ে কম হবে। ফোকাস দূরত্ব কত বলো? 10 সেন্টিমিটার। তাহলে বস্তু দূরত্ব তার থেকে কম হতে হবে। দেখো অপশন নাম্বার বি, 7 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অপশন। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। নেক্সট, দর্পণে বস্তুর সর্বদা অসৎ বিম্ব তৈরি হয় যদি দর্পণটি হয়, মানে বলতে চাইছে কোন দর্পণে বস্তু সর্বদা অসৎ প্রতিবিম্বই তৈরি হয়? উত্তল দর্পণে হবে। তোরা অনেকে বলতে পারিস দাদা তুমি বহুত বাজে লোক আছো, কেন? আমি তো অবতল দর্পণে দেখেছি। আর অবতল দর্পণে একটা বিশেষ কন্ডিশনে অসৎ হয়। এখানে তোকে বলেছে সর্বদা, এটা কথাটা বুঝে দেখ, সর্বদা। আশা করতে পারি ঠিক আছে, চলো নেক্সট। বলছে কাঁচ নির্মিত কোন লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? আচ্ছা, কাঁচ নির্মিত কোন লেন্স আছে, সেটাকে জলের মধ্যে নিমজ্জিত করেছে। ভালো করে প্রশ্নটা বুঝে দেখ। এখানটায় কিন্তু তোকে বলে দিয়েছে লেন্স। যদি আজকে আমরা এটাকে দর্পণ দিতাম, তুই তো চোখ কান বন্ধ করে বলতি সেটা অপরিবর্তিত থাকবে, কিন্তু এখানে তোকে লেন্স দিয়ে দিয়েছে ভাই। তার মানে কোশ্চেনটার মধ্যে একটু তো সমস্যা করেছে। সবসময় মাথায় রাখিস যদি জলে নিমজ্জিত করা যায় তাহলে ফোকাস দূরত্ব বেড়ে যায়। এখন প্রশ্নটা হচ্ছে কেন বেড়ে যায়? এটা দেখ 10 এর সিলেবাসের মধ্যে নেই। প্রথম কথা আমি একটুখানি জাস্ট বলে দিই কেন বেড়ে যায়, মানে এটা ছোট্ট করে একটা বিষয়টাকে বলি, আমি খুব একটা বেশি থেকে ডিটেলে যাচ্ছি না। তুই বল, ধর লেন্সটা জলের মধ্যে ডোবানোর আগে কোথায় ছিল? বায়ুতে ছিল। বায়ুর ক্ষেত্রে প্রতিসরাঙ্কের ভ্যালু কত বল? 1। লেন্সটা কিসের তৈরি? কাঁচের তৈরি। কাঁচের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের ভ্যালু কত বল? 1.5। আচ্ছা, যখন লেন্সটাকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে, জলের প্রতিসরাঙ্কের ভ্যালু কত বল? 1.33। আর লেন্সের প্রতিসরাঙ্ক কত বল? 1.5। আমাকে একটা কথা বল ভাই, যখন লেন্সটা বায়ুতে ছিল তখন বায়ু থেকে আলোক রশ্মি লেন্সের মধ্যে প্রবেশ করত। যখন লেন্সটাকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে তখন জল থেকে আলোক রশ্মি লেন্সের মধ্যে প্রবেশ করছে। আমাকে একটা কথা বলতে পারবি, এই দুটোই তুই দেখে বুঝতে পারছিস তো? কাঁচ মাধ্যমটা জলের থেকেও ঘন মাধ্যম, আবার বায়ুর থেকেও ঘন মাধ্যম। কারণ জলের প্রতিসরাঙ্কের চেয়েও কাঁচেরটা বেশি, বায়ুর প্রতিসরাঙ্কের চেয়েও কাঁচেরটা বেশি। আমরা তো জানি প্রতিসরাঙ্কের মান যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবে মাধ্যমটা ঘনতর মাধ্যম হয়। মানে তুই একটা জিনিস আমাকে একদম কনফার্ম করে দিতে পারবি, আমি জানি না এটা কতজন বুঝবে, বাট চেষ্টা কর বোঝার। এই যে আলোক রশ্মিটা যাচ্ছে, আমি তোকে গরিব লোক বড় লোকের একটা সেই উদাহরণ দিয়েছিলাম, প্রত্যেকের মনে আছে, আলোর 2, আলোর দিয়ে 2 নম্বর আমি লেকচারটা দিয়েছিলাম। ধর এখান দিয়ে রশ্মিটা যাচ্ছে, এখানে বায়ু মাধ্যম থেকে যাচ্ছে কাঁচে, এখানে জল মাধ্যম থেকে যাচ্ছে কাঁচে। তাহলে দুটো ক্ষেত্রেই তুই বুঝতে পারছিস গরিব লোকটা বড় লোকের বাড়ির দিকে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে ভালো রান্না হয়েছে, ভালো গন্ধ পাবে, বড় লোকের বাড়ির দিকে শিফট করে যাবে। এখানেও বড় লোকের বাড়ির দিকে শিফট করে যাবে। দুটো ক্ষেত্রেই অবিলম্বের দিকে চলে আসবে রশ্মিটা, একদম পরিষ্কার। কিন্তু কার ক্ষেত্রে বেশি আসবে? কোন ক্ষেত্রে বেশি বেন্ডিং হবে? না যে ক্ষেত্রে প্রতিসরাঙ্কের পার্থক্যটা বেশি, যে ক্ষেত্রে রশ্মিটা বেশি লঘু মাধ্যম থেকে বেশি ঘন মাধ্যমে যাচ্ছে, সেই ক্ষেত্রেই বেন্ডিংটা বেশি হবে। বায়ু থেকে যখন কাঁচে যাচ্ছে প্রতিসরাঙ্কের গ্যাপটা বেশি অ্যাজ কম্পেয়ার টু জল থেকে কাঁচে যাওয়ার সময়। তার মানে এই ক্ষেত্রে বেন্ডিং বেশি হবে, পরিষ্কার কথা। আর এখানটায় বেন্ডিং কম হবে। এই যে আলোক রশ্মিটাকে বেন্ড করিয়ে দেওয়া, এইটাকে কোন ধর্ম বলে? লেন্সের কি বলে? এটাকে ক্ষমতা বলা হয়। তাহলে তুই আমাকে একটা কথা বল, কোন কেসটায়, ভালো করে বুঝতে পারছিস তো? প্রশ্নটা কিন্তু একটু ম্যাসিভ প্রশ্ন আছে। কোন কেসটায় লেন্সটা বেশি ক্ষমতা প্রদর্শন করলো? যেখানে বেশি বেন্ডিং হলো সেখানে লেন্সটা বেশি ক্ষমতা প্রদর্শন করলো, তাহলে এখানে ক্ষমতাটা বেশি আর এখানে ক্ষমতাটা কমে গেল।
আচ্ছা তুই আমাকে একটা কথা বলতে পারবি, ক্ষমতা আর ফোকাস দূরত্ব একে অপরের ব্যস্তানুপাতিক না? পি আর 1/f এই যে একটা ইকুয়েশন পড়েছিলি তো, তার মানে ক্ষমতা যদি বাড়ে তাহলে ফোকাস কমে, আর ক্ষমতা যদি কমে তাহলে ফোকাস বাড়বে। এটাই তো পরিষ্কার কথা। যেহেতু বায়ু থেকে যখন কাঁচে যাচ্ছিল, যখন লেন্সটা বায়ুর মধ্যে রাখা ছিল, তার তুলনায় যখন জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো তখন লেন্সটার ক্ষমতাটা কমে গেল। যেহেতু ক্ষমতাটা কমে গেল, যেহেতু বেন্ডিং করার প্রবণতাটা কমে গেল, এই কারণের জন্যই ফোকাস দূরত্বটা বেড়ে গেল। এই জন্যই অপশন আমি দিয়েছি বৃদ্ধি পায়। আশা করতে পারি একটু তুই বুঝতে পেরেছিস। এটা কিন্তু 10 লেভেলের কনসেপ্ট ছিল না। তড়িৎ বিভবের একক নয় কোনটা? দূর দূর দূর, এই প্রশ্নটা উত্তরই দেবো না, কিন্তু এটা প্রশ্নটা পরীক্ষাতে আসে এই জন্যই রেখেছি নিচে। এটা অ্যান্সার নিচে করবি তোরা। নেক্সট প্রশ্নটা দেখা যাক। বলেছে 220 ভোল্ট 40 ওয়াট বাতির রোধ কত? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে খুব দিয়ে থাকে, তোরা টেস্ট পরীক্ষাগুলোতেও কিন্তু দেখতে পেয়েছিস। ফর্মুলাটা আমি বহুবার শিখিয়েছি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি হয়ে যাবে। ভি এর ভ্যালুটা তোকে দিয়ে দিয়েছে 220 ভোল্ট, তাহলে 220 কে দুবার লিখে দে, নিচে করে দে তুই পি এর ভ্যালু। পি এর ভ্যালু 40 ওয়াট দিয়ে দিয়েছে, তো 40 লিখে দিলাম। শূন্য শূন্য কাটলো, 2 এ 2 এ 4, এখানে হয়ে গেল 110। একদম পরিষ্কার কথা। আচ্ছা এই 2 দিয়ে আবার এটা কেটে দে, 11 হয়ে গেল। 11 11 121, একটা শূন্য, তাহলে 1210 বেরিয়ে গেল। 1210 অপশন নাম্বার বি আছে, গল্প শেষ। একটা কথা বুঝতে পারছিস, যারা একদম শুরুর দিন থেকে আমাদের এমসিকিউ ভিএসএকিউ গুলোকে পরপর করে এসেছে, এসএকিউ গুলোকে করে এসছে, ইয়ার ওয়াইজ এলএকিউ গুলোতে করবে, ধামাকা ব্যাচের মধ্যে পড়ছে, তাদের কি আটকাবে ভাই ফিজিক্যাল সায়েন্সে? কি টেস্ট পেপার আনবি তুই? আন না, সব টেস্ট পেপার উড়িয়ে দেবে তারা। নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব? আচ্ছা বলেছে কোনটা বাস্তবে সম্ভব। দেখ একটা কথা মনে রাখ, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে দেয়। কোনটা বাস্তবে সম্ভব কি করে বুঝবো? মনে রাখ, আধান সব থেকে ক্ষুদ্রতম আধান হচ্ছে ইলেকট্রনের আধান, 1.6 10⁻⁻19। যখন ইলেকট্রন বোঝায় সামনে একটা মাইনাস দিতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সব থেকে ক্ষুদ্রতম আধান এটা তো। যে কোনো আধান যেটা বাস্তবে পসিবল সেটা হচ্ছে এর একটা সরল গুণিতক। মানে এইটাকে 1 দিয়ে গুণ করতে হবে, সেটা পসিবল। এটাকে 2 দিয়ে গুণ করলে সেটা পসিবল। এটাকে 3 দিয়ে গুণ করলে সেটা পসিবল। এটাকে 4 দিয়ে গুণ করলে সেটা পসিবল। মানে যেটাই পসিবল হবে সেইটা এইটার একটা গুণিতক হবে। এই জন্য একটা ফর্মুলা বের করা হয়েছে, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, যেখানে কিউ হচ্ছে যে কোনো আধান আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। এই যে এন এর ভ্যালুটা তোকে বার করতে হয়, সেটা যে কোনো আধানকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে বার করতে হয়। এই এন এর ভ্যালুটা যদি একটা পূর্ণ সংখ্যা বেরোয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি বেরিয়ে যায়, তার মানে যে আধানটার কথা আমি বলছি, যেটা বাস্তবে সম্ভব কিনা জানার চেষ্টা করছি, সেটা ইলেকট্রনের আধানের গুণিতক হবে। তার মানে দেখ এখানে একটা পরিষ্কার কথা, এখানে 1.6 10⁻⁻19 আছে। আমি দেখতে পাচ্ছি 1.6 এর ডবল হচ্ছে 3.2, তাহলে 3.2 10⁻⁻19 অপশন নাম্বার সি। এটাই তো বাস্তবে সম্ভব। কারণ স্বাভাবিক 3.2 যদি আমি ওপরে বসাই আর 1.6 যদি নিচে থাকে, তাহলে কেটে কুটে 2 হবে। এই নেগেটিভ সাইনটা আবার ধরিস না, এটা তো ইলেকট্রনকে বোঝানোর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তার মানে তুই বুঝ 10⁻⁻19 10⁻⁻19 এমনি কেটে যাবে। তার মানে এইটা কিন্তু একটা সরল গুণিতক হবে এইটা, সুতরাং এই আধানটা বাস্তবে পসিবল। একদম ক্লিয়ার। নেক্সট, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের যন্ত্রটা কি? যান্ত্রিক থেকে তড়িতে রূপান্তর করছে, জেনারেটর হবে। এসি জেনারেটর ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট, পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর, আচ্ছা পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর যেটি পরিবর্তন হয় না, মানে শ্রেণী বরাবর যেটি অপরিবর্তিত থাকে, পরিষ্কার কথা জানতে চেয়েছে। শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে, ওপর থেকে নিচে আয়নন জমা হবে না, তড়িৎ ঋণাত্মকতা হবে না, ইলেকট্রন আসক্তি হবে না, যোজক ইলেকট্রনের সংখ্যা ইজ দ্য কারেক্ট অপশন। বল কেন? বল কেন? ধর আজকে আমি তোকে বলছি লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? লিথিয়াম হচ্ছে 3, তার মানে 2 1। সোডিয়াম হচ্ছে 8 আর তারপরে 11, সোডিয়াম 8 যদি 11 হয় তাহলে 2 8 1। পটাশিয়াম যদি 19 হয় তাহলে 2 8 8 1। তাহলে তুই চিন্তা করে দেখ, এখানে 3 11 19 পরপর প্রথম শ্রেণীতে অবস্থান করছে। এরও যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা একটা, এরও যোজক ইলেকট্রন একটা, এরও যোজক ইলেকট্রন একটা। যোজক ইলেকট্রন মানে কি? শেষ কক্ষপথের ইলেকট্রন। তাহলে তুই একটাই শ্রেণী বরাবর যতই ওপর থেকে নিচে যায়, যোজক ইলেকট্রনের সংখ্যা কিন্তু কখনো চেঞ্জ হবে না। আশা করতে পারি ক্লিয়ার আছে।
বলছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে কি উপস্থিত থাকবে? নিজেরাই বল না ভাই, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি? CH3COOH। যদি এইটাকে আমি বিয়োজিত করি তাহলে এখান থেকে পুরোটা তো ভাঙে না। মৃদু মানে কি? মৃদু মানে 100% বিয়োজন হয় না, তাহলে কিছুটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে CH3COO- এবং H+ তৈরি করবে। যদি কিছুটা বিয়োজিত হয় তাহলে আয়নগুলো উপস্থিত থাকবে মিডিয়ামে, এবং এটাও কিছুটা উপস্থিত থাকবে। এটা কি? এটা হচ্ছে অণু। তার মানে এই পুরো মিশ্রণটার মধ্যে কি কি উপস্থিত থাকবে? অণু উপস্থিত থাকবে, আয়নও উপস্থিত থাকবে। তাহলে কেবল আয়ন হবে না, কেবল অণু হবে না, অণু ও আয়ন উভয় ইজ দ্য কারেক্ট অপশন। আশা করব ক্লিয়ার। নেক্সট, প্রদত্ত কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? জলের নিম্ন অপসারণ দ্বারা নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করা হয়। কমপ্লিট। নেক্সট, নিচের কোন ধাতু জোটটি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতে বিদ্যমান? আরে সাবাস, কাঁসা শিখিয়ে দিয়েছিলাম না, কপার আর টিন। কপার আর টিন, কপার আর টিন, জিঙ্ক কপার হবে তো না, জিঙ্ক কপার তো প্রথমেই বাদ, এটা একটা অপশন দিয়ে করে দেওয়া যায়। লোহার টিন হবে না, কারণ লোহার টিন হলে কাঁসার মধ্যে থাকবে না, একমাত্র কপার আর টিন ছাড়া কিচ্ছু হবে না এখানে অ্যান্সার। ব্রোঞ্জের মধ্যে কপার টিন থাকে, কাঁসার মধ্যে কপার টিন থাকে। কমপ্লিট। নেক্সট, কপার সালফেট দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করবে। দেখছিস তো প্রশ্নগুলো কি লেভেলের প্রশ্ন দেখছিস তো রে? এই প্রশ্নগুলো প্রত্যেকটা করিয়েছি আমি তোদের, খেয়াল করে দেখিস। কারেন্ট ইয়ার টেস্ট পেপারেও দিয়েছে, তার আগেই তোকে আমি করিয়ে দিয়েছি অগাস্ট মাস না সেপ্টেম্বর মাস থেকে। কপার সালফেট দ্রবণ থেকে কপারকে যদি প্রতিস্থাপিত করতে হয় তাহলে আমাকে এমন এলিমেন্টকে নিয়ে আসতে হবে যেটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের থেকে উঁচু স্থানে অবস্থান করে, যে কপারের থেকে বড় লোক, যার ইগো কপারের থেকে বেশি। মনে পড়ছে তো রে? যাদের যাদের এগুলো জানিস না, যারা যারা, তারা আমার এমসিকিউ ভিএসকিউ এসকিউ রেগুলারলি কর, আর ধাতুবিদ্যার ওয়ান শট আর কুইক রিক্যাপ দেখে নে, মাস্টার হয়ে যাবি তুই। যদি আমার চ্যানেলে নতুন থাকিস পরপর ভিডিওগুলো সব দেখতে থাক, না তো অনেক কিছু মিস করে যাবি। আর যদি পরপর দেখে নিস 95 ফিজিক্যাল সায়েন্সে গ্যারেন্টেড, তা শিখিয়ে দিচ্ছি। তাহলে কপারের থেকে উঁচুতে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কে থাকে? এও তো থাকে না, এও থাকে না, এও থাকে না, অপশন নাম্বার এ এফই থাকে রে। তাহলে যখনই এফির সাথে আমি কপার সালফেট দ্রবণের রিয়াকশন করব, কপার সালফেটটা বিয়োজিত হয়ে কপার 2+ আর SO4 2- তৈরি করবে। SO4 2- দেখবে যে হ্যাঁ, আমি এই কপারের সঙ্গে এতদিন যুক্ত ছিলাম, আমার কাছে এখন অপশন আছে আয়রনের সঙ্গে গিয়ে যুক্ত হওয়ার। আয়রনটা কপারের থেকে অনেক বেশি তড়িৎ ধনাত্মক, আয়রনের সাথেই আমি গিয়ে যুক্ত হব। আয়রনের টাকাও বেশি, আয়রনের ইগোও বেশি, আয়রনের তড়িৎ ধনাত্মকতাও বেশি। ওই জন্য SO4 2- গিয়ে এফির সঙ্গে যুক্ত হয়, এফিটা Fe2+ হয়ে যায়, Fe2+টা SO4 2- এর সঙ্গে যুক্ত হয়ে FeSO4 তৈরি করে। ওই যে দুটো ইলেকট্রন ছাড়লো সেটা কপারটা গ্রহণ করে কপারে কনভার্ট হয়ে গেল কপার 2+টা, আর তারপর নদীর ধারে গিয়ে কিনলের বোতলের জল খেলো। ঠিক আছে। যে অ্যালকাইনে কার্বন সংখ্যা 3 তাতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কত? অ্যালকাইনে কার্বন সংখ্যা, আচ্ছা 3টে কার্বন যুক্ত অ্যালকাইন কোন না? অ্যালকাইন মানে কার্বন কার্বনের মধ্যখানে ট্রিপল বন্ড। এবার বাকি আর কিছু দেওয়ার নেই, সব হাইড্রোজেন বসিয়ে দিই। এখানে কতগুলো হাইড্রোজেন বসবে? যারা আমাদের জৈব রসায়নের লেকচার গুলোকে করেছিস, আমি জৈব রসায়নের দুটো লেকচার দিয়েছি, একটা ধামাকা ব্যাচের ক্লাস অ্যাজ ইট ইজ দিয়ে দিয়েছি, আর একটা ওয়ান শট দিয়েছি, দুটোই দেখে নে, পার্ট 1 আর পার্ট 2, পুরো জৈব রসায়ন রেডি হয়ে যাবে। এখানটায় বুঝতে পারছিস কার্বনের একটা বন্ড আছে, তাহলে আর 3টে বন্ড ফাঁকা, তো 3টে বন্ডে 3টে হাইড্রোজেন বসবে। এই কার্বনটায় বুঝতে পারছিস 4টে ভ্যালেন্সি স্যাটিসফাইড, এখানে 3টে, এখানে একটা, সব স্যাটিসফাইড, মানে আর কিচ্ছু বসবে না। এখানটায় বুঝতে পারছিস এই কার্বনটা 3টে ভ্যালেন্সি স্যাটিসফাইড, তার মানে একটা হাইড্রোজেন বসে যাবে। বল কতগুলো এখানে বন্ধন হলো? আমি যদি একটু তোকে ভেঙে ভেঙে দেখাই, একটু যদি তোকে ভেঙে ভেঙে জিনিসটা দেখাই, এখানটায় 3টে বন্ধনে 3টে হাইড্রোজেন, এখানটায় একটা বন্ধনে একটা হাইড্রোজেন, তাহলে বল কতগুলো সমযোজী বন্ধন টোটাল হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই একটা 8টা, তাহলে মোট কতগুলো সমযোজী বন্ধন হচ্ছে? 8খানা সমযোজী বন্ধন হচ্ছে। কারেক্ট, সিম্পল, ডান এন্ড ডাস্টেড। চলো, তার মানে আমাদের প্রত্যেকটা এমসিকিউ ডান হয়ে গেছে, প্রত্যেকটা ভিএসকিউ এবার আমরা করব। একটা কথা বলছি, যারা এগুলো জানতিস তাদের তো খুব ভালো, যারা জানতিস না, হয় রেগুলারলি আমাদের এই চ্যানেলটাকে প্রত্যেকটা জিনিস যা করিয়েছি A to Z ফলো করতে থাক, পৃথিবীর সব টেস্ট পেপার তুই সলভ করার ক্ষমতা রাখবি, সব টেস্ট পেপার। অ্যাডভেঞ্চার একাডেমি যেটা করাচ্ছে চোখ বন্ধ করে করতে থাক, বাকি আমি বুঝে নেবো।
আর যারা যারা ডিটেলসে বিষয়গুলোতে জানতে চাস তাদের জন্য ধামাকা ব্যাচ কিন্তু অলরেডি আমাদের চালু আছে। আমরা কিন্তু ধামাকা ব্যাচের কোর্স ফি 599 রেখেছি। এখন পুরো ব্যাচটা তোকে দিয়ে দেওয়া হবে, পুরো অ্যাক্সেস তুই পেয়ে যাবি। মঙ্গলবার রাত্রি 9:30, শুক্রবার সকাল 11টায় লাইভ ক্লাস হয়, চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিয়ে একদম পারফেক্ট নলেজ দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম ডিসকাশন করানো হয়েছে যেগুলো এলএকিউ তে আসবে। আর কি চাই, এবার এলএকিউ পেপার ধরে ধরে সলভ হবে। মিক্স পেপার, এই যে মিক্স পেপার এমসিকিউ বিএসকিউ এসকিউ এখানে করাচ্ছি, ওখানে এলএকিউ করাবো। কাঁপবে রে কাঁপবে। 6289 360 364 একটাই নম্বর। যদি ভর্তি হতে হয় এই নাম্বারে কোর্স ফি সেন্ড করে দাও, সেন্ড করে রিসিপ্টটা আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, নিজের নাম লিখে আমি অ্যাড করে দিয়ে সব দিয়ে দেবো। চল দেখি 2.1 কি বলে দিয়েছে। বলেছে ওজোন স্তর ধ্বংসে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কি। একটু যদি কেউ বদমাস ছেলেপুলে হয় না, সে লিখবে ব্যাপক ভূমিকা আছে স্যার, ব্যাপক ভূমিকা। ভাই ভালো করে দেখ, নাইট্রিক অক্সাইড না বহুত বড় ভিলেন আছে। কারণ কি বলতো, এই যে নাইট্রিক অক্সাইড, যেটা তুই অনেকবার হয়তো শুনে ফেলেছিস, একটু যত বড় হবি তত শুনতে থাকবি, সে ওজোন স্তরের ওজনের সঙ্গে বিক্রিয়া করে ফেলে। যখনই বিক্রিয়াটা করে, কিভাবে বিক্রিয়াটা হয়, এই যে O3 আছে সেটাকে যদি দুটো পার্টে কল্পনা করে, একটা হচ্ছে অক্সিজেন পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেন অণু। এই অক্সিজেন পরমাণুটাকে গ্রহণ করে নেয়, গ্রহণ করে নিজের কাছে দেখ অলরেডি একটা অক্সিজেন ছিল, আরো একটা গ্রহণ করলো, তাহলে এ উৎপন্ন করলো NO2। আর তাহলে পড়ে কি থাকলো বল, O2 পড়ে থাকলো। তুই বলবি দাদা কি পরিষ্কার সমস্যা তো একদম, এ তো O2 উৎপন্ন হচ্ছে, খুব ভালো কথা। ভাই একটা কথা তো ভেবে দেখ, তোর ওজোন স্তরের মধ্যে কাকে দরকার, ওজনকে দরকার। ওজনটা ভেঙে যাচ্ছে, ওজন ভেঙে যাওয়া মানেই তো ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, তার মানেই তো ইউভি রশ্মি প্রবেশ করে যাবে, সে যতই অক্সিজেন উৎপন্ন হোক রে ভাই। শুধু এখানেই জিনিসটা থেমে থাকে না, জানিস তো, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, NO2 তৈরি হয়েছে, সে আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে। করে কি করে বলতো, একে একটা অক্সিজেন দিয়ে দেয়, যখনই দিয়ে দেয় এ আবার তৈরি হয়ে যায়, NO তে পরিণত হয়ে যায়। একটা অক্সিজেন যেই O3টা নিল, তাহলে অ্যাকচুয়ালি এখানে কতগুলো অক্সিজেন চলে এলো বল, 4টে অক্সিজেন চলে এলো। সেটা এরকম ভাবে অবস্থান করে 2O2, দেখ অক্সিজেন কতগুলো আছে, 2 এ 2 4টে আছে। এবং এই রকম ভাবে একটা NO যদি একবার প্রবেশ করে, সে একটা ওজোন অণুকে তো ধ্বংস করেই, তার পরক্ষণে যে পদার্থটা তৈরি করে সেটা আবার একটা ওজোন অণুকে ধ্বংস করে। শুধু এটাই নয়, সে ধ্বংস করার পরে আবার এই ভিলেনটাকে রিজেনারেট করে দেয়, মানে ও গিয়ে আবার ধ্বংস করবে। কি ভয়ানক সিচুয়েশন, বুঝতে পারছিস? নেক্সট কোয়েশ্চেন, মিথানোজেন্স কাদের বলা হয়? এরা এই অক্সিজেন ছাড়া যে পরিবেশগুলোতে থাকে এবং মিথেন গ্যাস তৈরি করে ভাই, ঠিক আছে, গোবর ফোবরের মধ্যে দিয়ে মিথেন গ্যাস তৈরি করে। বলছে এক মোল কোন আদর্শ গ্যাসের জন্য PV/RT বনাম P লেখচিত্রের প্রকৃতি কিরূপ। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। তুই আমাকে একটা কথা বল, এই যে জিনিসটা হয়তো তুই প্রথমবার দেখছিস, যখন তুই 11 কেমিস্ট্রি পড়বি তোকে এই জিনিসটা শেখাবো, এটাকে জেড ফ্যাক্টর বলে। কিন্তু আপাতত তোর কি লাগবে দেখেন, তুই জানিস আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV = nRT। তুই জানিস এখানে যদি আমি PV/RT করি তাহলে সেখানে উত্তরটা আমার N চলে আসবে। তুই বল হ্যাঁ। তোকে এখানে বুঝতেই পারছি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে দিয়েছে, 1 মোল মানে N এর জায়গাতে আমি 1 বসিয়ে দেবো। সুতরাং PV/RT যে ভ্যালুটা রয়েছে সেটা দাদা 1 বেরিয়ে গেল। আমি বললাম হ্যাঁ। আচ্ছা, এই যে PV/RT 1 বেরিয়েছে, 1টা একটা কি, 1টা হচ্ছে একটা ধ্রুবক, তার মানে PV/RT এর মানটা দাদা ধ্রুবক হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ। যদি PV/RT এর মানটা ধ্রুবক হয়ে যায়, তার মানে এইটা আর কোনোভাবেই চেঞ্জ হতে পারে না। তোকে এখানে কি দিয়েছে, PV/RT বনাম P লেখচিত্র অঙ্কন করতে দিয়েছে। তুই PV/RT বনাম P যদি করিস, খেয়াল করে দেখ, ধর আমি লেখচিত্রটাকে অঙ্কন করছি, এইদিকে আমি দেব PV/RT আর এইদিকে দেব আমি P, মানে আমি কি দেখতে চাইছি, আমি P এর চেঞ্জের সাথে সাথে PV/RT চেঞ্জটাকে দেখতে চাইছি। এবার PV/RT-টা তো ধ্রুবক আছে ভাই, এটা তো P এর সাথে চেঞ্জ হবে না, সুতরাং লেখচিত্রটা এই ধরনের লেখচিত্র হয়ে যাবে। মানে P এর মান যদি এখানেও হয় তখনও PV/RT এখানে, P এর মান যদি আমি বাড়ি এখানে করি তখনও PV/RT এখানে, P এর মান যদি এখানে করি তাও PV/RT এখানে, মানে PV/RT এর কোনো চেঞ্জ হলো না P এর সাথে। ওই জন্য বলবো P অক্ষের সমান্তরাল। আশা করবো ক্লিয়ার। নেক্সট 2.4,
বলেছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং 300 কেলভিন উষ্ণতার মধ্যে কোনটি অধিক। এবার দেখ, গরু আর গাধার মধ্যে কোনোদিন তুলনা হয় না, হয় দুটোই গরু রাখতে হবে নাহলে দুটোই গাধা রাখতে হবে। সুতরাং 32 ডিগ্রি ফারেনহাইটের সাথে তুই 300 কেলভিনে তুলনা করতে পারিস না। তুই 32 ডিগ্রি ফারেনহাইটটাকে আগে কেলভিনে কনভার্ট কর। তাহলে প্রথমে সেলসিয়াসে কনভার্ট করি। C/5 = F-32/9। এফ এর জায়গাতে 32 বসিয়ে দে, তাহলে হয়ে গেল 32 - 32/9। 32 - 32 0, মানে পুরোটাই 0, তার মানে সি এর ভ্যালুটা আলটিমেটলি 0 চলে আসছে, 0 ডিগ্রি সেলসিয়াস। যদি 0 ডিগ্রি সেলসিয়াস নিই তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করলে কত হয়? 273 কেলভিন। এবার স্বাভাবিক 273 কেলভিনের থেকে 300 কেলভিন তো বড় হবেই রে ভাই, পরিষ্কার কথা। তাহলে কোনটা অধিক? 300 কেলভিন অধিক, গল্প শেষ। আচ্ছা, একবার একটুখানি দাঁড়িয়েছি যখন দেখেই নি রেকর্ডটা পারফেক্ট হচ্ছে কিনা। আমার রেকর্ডিং এর মধ্যে একটুখানি অসুবিধা হয় না, একদম পারফেক্ট হচ্ছে। চল, বলেছে বাস্তবিক জীবনে গ্যাসের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। খুব ভালো করে মন দিয়ে শোন। যখন সাইকেলের মধ্যে এত ঠেসে হাওয়া ভরে, এই রাস্তার মধ্যে বেরিয়েছে, मैं चला गड्डी लेके रास्ते में एक मोड़ आया और मैं साइकिल से गिर गया। क्यों? क्योंकि ও যে সাইকেলটার মধ্যে ঠেসে হাওয়াটা ভরেছিল সেটা রাস্তার সাথে ঘর্ষণের ফলে ওই হাওয়াটা প্রসারিত হয়েছে, বায়ুটা প্রসারিত হয়েছে, গ্যাসটা প্রসারিত হয়েছে। যত টেম্পারেচার বাড়ে গ্যাসের অণুগুলো ছেঁকা লাগে, যখনই ছেঁকা লাগে হু করে দৌড়াতে শুরু করে, দৌড়ালো মানে গ্যাসের অণুগুলোর আয়তন প্রসারণ ঘটলো। এইটা একটা এক্সাম্পল। দ্বিতীয় কি, যখন তুই রুটি করছে, রুটিটাকে যখন আগুনের মধ্যে দিয়ে একটুখানি চাপ দিবি দেখবি রুটিটা ফুস করে ফুলে উঠবে। কেন? কারণ ওই যে গ্যাসের অণুগুলো ছেঁকা লাগবে, চারিদিকে দৌড়াতে শুরু করবে, দৌড়াতে শুরু করলো মানে আয়তনটা আস্তে আস্তে বেড়ে গেল। এই দুটোই হচ্ছে বাস্তবিক জীবনে আয়তন প্রসারণের এক্সাম্পল। জলকে উত্তপ্ত করলে ওর প্রতিসরাঙ্ক ড্যাশ পায়। দেখ ভাই, প্রতিসরাঙ্ক ভ্যালুটা ইউজুয়ালি ফিক্স থাকে, কিছু কিছু ক্ষেত্রে টেম্পারেচার পরিবর্তন এটা পরিবর্তন হতে পারে। জলের ক্ষেত্রে কি হয়, যখন ধর তুই জলটাকে উত্তপ্ত করছিস, প্রতিসরাঙ্কটা অ্যাকচুয়ালি ঘনত্বের সাথে রিলেটেড, জানিস তো? এটাকে আমি ডেনসিটি বা ঘনত্বের সাথে রিলেট করতে পারি। তুই যখন জলটাকে উত্তপ্ত করছিস, জলের অণুগুলোর ছেঁকা লাগছে, যখনই ছেঁকা লাগছে ওরা এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক দৌড়াতে শুরু করছে। যখনই দৌড়াতে শুরু করছে তখন তারা একে অপরের থেকে দূরে দূরে সরে যাচ্ছে। যদি একটা ধর নিউ মার্কেটে তুই গেছিস, কোনো একটা জায়গায় প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, তুই সবার পেছনে গিয়ে গিয়ে একটু 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 করে আগুন লাগিয়ে দিলি, সবাই এদিক ওদিক দৌড়াবে। দৌড়ালো মানে আয়তনটা বেড়ে গেল, আয়তনটা বেড়ে গেল মানে ঘনত্বটা কমে গেল ওই জায়গা থেকে। তার মানে জলকে যখন উত্তপ্ত করছিস তখন জলের ঘনত্বটা কমছে, ঘনত্বটা যখনই কমছে জলের অণুগুলো একে অপরের থেকে দূরে দূরে চলে যাচ্ছে, আর ঘনত্ব কমছে মানে যেহেতু প্রতিসরাঙ্কটা ঘনত্বের সাথে রিলেটেড সেই কারণে প্রতিসরাঙ্কটাও হ্রাস পাচ্ছে। এটাকে যদি আমি আরো ডিটেলসে তোকে বলতে চাই, তুই এইরকম ভাবে একটুখানি ভাবতে পারিস। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই সেই মাধ্যমে আলোর বেগ। তুই যদি জলের ক্ষেত্রে ভাবিস তাহলে আমি জলের মধ্যে আলোর বেগ ধরতে পারি এরকম করে। এবার তুই চিন্তা করে দেখ, তোরা তো প্রত্যেকে জানিস যদি হরের মধ্যে যে জিনিসটা রয়েছে তার ভ্যালুটা যদি বাড়ে তাহলে এটা কমবে, কারণ এটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। আর যদি হরের মধ্যে যে রয়েছে সে যদি কমে যায় তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা বেড়ে যাবে। খুব পরিষ্কার কথা, এগুলো বহুবার শিখিয়েছি তোদেরকে। এবার তুই চিন্তা করে দেখ, যখন আমরা জলটাকে উত্তপ্ত করছি তখন জলের অণুগুলো একে অপরের থেকে দূরে দূরে চলে যাচ্ছে। যখনই একে অপরের থেকে দূরে দূরে চলে যাচ্ছে তার মানে ওদের ঘনত্বটা হ্রাস পাচ্ছে। যখনই ঘনত্বটা হ্রাস পাচ্ছে তখন আলো, যে আলোটা জলের মধ্যে প্রবেশ করছে সে তো কম বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ অণুগুলো তো একে অপরের থেকে অনেক অনেক দূরে। তাহলে জলের মধ্যে দিয়ে আলোটা খুব সহজে ঢুকে যাচ্ছে কারণ অণুগুলো আর বাধা দিচ্ছে না। তার ফলে জলের মধ্যে দিয়ে আলোর গতিবেগটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যদি জলের মধ্যে দিয়ে আলোর গতিবেগটা বৃদ্ধি পায় তাহলে প্রতিসরাঙ্কটা কি হবে ভাই? হ্রাস পাবে। এটাই তো প্রশ্ন করেছিল, আশা করছি ক্লিয়ার। শূন্য মাধ্যমে বিশুদ্ধ বর্ণালী গঠিত হয়, ভুল কথা। বিশুদ্ধ বর্ণালী গঠিত হতে গেলে কি লাগে? বিচ্ছুরণ করতে হয়। তো বিচ্ছুরণ কি পসিবল শূন্য মাধ্যমে? কারণ শূন্য মাধ্যমে তো সব বর্ণের আলোর বেগ সমান, তাহলে এখানে বিচ্ছুরণই হবে না, আর বিচ্ছুরণ না হলে বর্ণালী তো গঠিতই হবে না। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে ডিসি কে এসি তে পরিবর্তন করা যায়? মাথায় রাখি, এসি টু ডিসি, ডিসি টু এসি, এই যন্ত্রটাকে বলা হয় কনভার্টার। এই কনভার্টার দুটো প্রকারের হয়ে থাকে। একটা কনভার্টার হয় যেটা এসি কে ডিসি তে কনভার্ট করে, একটা কনভার্টার হয় যেটা ডিসি কে এসি তে কনভার্ট করে। যেটা এসি কে ডিসি তে কনভার্ট করে সেটাকে আমরা বলে থাকি রেকটিফায়ার।
আর যেটা ডিসি কে এসি তে রূপান্তর করে সেটাকে আমরা বলে থাকি ইনভার্টার। সেই কারণে আমার মনে হয় আর এই ধরনের প্রশ্ন যদি তোকে দেয় তোর সমস্যা হবে না। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট, ফিলামেন্টের রোধ বন্ধ অবস্থা থেকে জ্বলন্ত অবস্থায় বেশি। খুব ভালো প্রশ্ন। এই সেট যদি মাধ্যমিকে দিয়ে দিত না রে, বেশিরভাগ ছেলে মেয়ে চুপ করে বসে থাকতো শর্ট কোশ্চেন করতে গিয়ে। অ্যাডভেঞ্চার একাডেমি এই জন্যই মিক্স সেট প্রেফার করে। প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কোশ্চেনকে আমি হ্যান্ডপিক করে করে নিয়ে এসেছি। এইগুলো হচ্ছে সেরা সেরা কোশ্চেন টেস্ট পেপার থেকে। বুঝতে পারছিস কেন আমি মিক্স সেট এত বেশি প্রেফার করি? কারণ ওই চিন্দি চিন্দি প্রশ্ন, তরলের কয় ধরনের প্রসারণ দেখতে পাওয়া যায়, এই এটার ক্ষেত্রে এইটা কি হয়, এইটা কি হয়, এগুলো তো বহুবার করিয়ে দিয়েছি তোদেরকে। এবার একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যাক, একটু ভালো ভালো কোশ্চেন করা যাক, যাতে সব ধরনের কোশ্চেনের জন্য আমরা রেডি থাকি। এমনি এমনি বলেছি রে 95+ পাইয়ে দেবো। ফিলামেন্টের রোধ বন্ধ অবস্থা থেকে জ্বলন্ত অবস্থায় বেশি হয়। মানেটা কি? যখন বন্ধ থাকছে তখন উষ্ণতাটা কম, যখন জ্বলন্ত অবস্থায় নিয়ে যাচ্ছি, যখন লাইটটাকে জ্বালাচ্ছি, তার মানে তার টেম্পারেচারটা বাড়ছে। মাথায় রাখ, ফিলামেন্টের মধ্যে যে ধাতব উপাদানগুলো থাকে, যেমন ধর একটা টাংস্টেন, এই টাংস্টেনটার ক্ষেত্রে টাংস্টেনটার উষ্ণতা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এর রোধটা বেড়ে যায়। এই জন্যই এটা সত্য, ফিলামেন্টের মধ্যে যখন আমরা ফিলামেন্টটাকে, লাইটটাকে যখন জ্বালিয়ে দিই, যখন তার উষ্ণতাটা বাড়ে তখন তার রোধটা বাড়ে, কারণ তার উপাদান হচ্ছে টাংস্টেন। আশা করতে পারি ক্লিয়ার। নেক্সট বলছে 235M90 মৌলটি তেজস্ক্রিয় হবে কি? হবে। কেন? তার কারণ তেজস্ক্রিয় হবে কিনা তার একটা ব্যাখ্যা হচ্ছে, এটাকে তুই ভাগ কর। যদি তুই ভর সংখ্যাটাকে দিয়ে প্রোটন সংখ্যাটাকে, বা ভর সংখ্যাটাকে প্রোটন সংখ্যা দিয়ে যদি ভাগ করিস এবং সেই রেজাল্টটা যদি 1.5 বা তার বেশি হয়, মানে আমি এরকম করে লিখতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1.5 যদি হয়, তার মানে সেই মৌলটা তেজস্ক্রিয় মৌল। এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে 235/90 করলে তো 2 এর থেকেও বেশি, সুতরাং স্বাভাবিকভাবে এই মৌলটা তেজস্ক্রিয় হবে। পরিষ্কার কথা। এটা তোরা নিজেরা কত দেখি, নিজেরা করে ফেল। সর্বাধিক আয়নীয় সম্পন্ন মৌল হিলিয়াম ফিলিয়াম সব পেরিয়ে যাবে সব। চলো নেক্সট, একটি হাইপারভ্যালেন্ট যৌগ আছে, এটা করে কিন্তু নিচে কমেন্ট করে জানা প্রত্যেকে। একটি হাইপারভ্যালেন্ট যৌগের নাম লেখো। হাইপারভ্যালেন্ট মানে কি রে? মানে যার অষ্টক ছাড়িয়ে গেছে, অষ্টক প্রসারিত হয়ে গেছে। আমি গতকাল একটা 5 মিনিটের রিভিশন ভিডিও দিয়েছিলাম, সেখানে এই প্রশ্নটাকে দিয়েছিলাম। কি এক্সাম্পল হয় রে? PCl5 হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড। আর একটা হয় SF6। এই PCl5 যখন ক্লাস 11 কেমিস্ট্রিতে বন্ডিং পড়াবো তখন শেখাবো এর স্ট্রাকচারটা এই ধরনের হয়। এটাকে ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার বলা হয়ে থাকে। এই যে ওপরে নিচে দুখানা বন্ড দেখালাম না, তখন একদম কাগজের মধ্যে এরকম পেন গেঁথে দেখাবো। এই ওপরে আর নিচের ক্লোরিন গুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ডের ক্লোরিন। আর এই যে 3খানা বন্ড এরকম ভাবে থাকে, এগুলো একটা পেপারের মধ্যে থাকে। এই 3খানা ক্লোরিনকে বলা হয় ইকুইটোরিয়াল ক্লোরিন, কারণ ইকুইটোরিয়াল বন্ডের মধ্যে থাকে। এগুলো সব শেখাবো। এটার জিওমেট্রিটা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, TBP জিওমেট্রি হয়। আর SF6 এর স্ট্রাকচার হয় এরকম। SF6 এর চারিদিকে, সালফারের চারিদিকে বুঝতেই পারছিস 6খানা ফ্লুরিন আছে। 6খানা ফ্লুরিন যদি থাকে তাহলে 6খানা বন্ড আছে। 6খানা বন্ড আছে মানে 12খানা ইলেকট্রন আছে। থাকার কথা 8টা, আছে 12টা। এখানে 5খানা ক্লোরিন আছে। 5টা ক্লোরিন মানে 5টা বন্ড, 5টা বন্ড মানে 10টা ইলেকট্রন। তো 10টা ইলেকট্রন 8টার থেকে বেশি, এই জন্যই তো অষ্টক সম্প্রসারিত বলে দেখি। আশা করছি ক্লিয়ার। এটা অষ্টতলকীয় স্ট্রাকচার হয়, এরকম এরকম করে জুড়ে দিতে হয়। সব শেখাবো, এগুলো 11-এ শেখাবো। ঠিক আছে, চলো নেক্সট। কোন প্রকার কোষে অ্যানোডটা ঋণাত্মক তড়িৎদ্বার রূপে পরিচিত? বাপ রে বাপ, কোশ্চেন গুলো দেখছিস? অ্যানোড মানে কি আমি শিখিয়েছি, এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানোড। কারণ তোরা তড়িৎ বিশ্লেষণ কোষগুলো পড়ছিলি। এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানোড মানে অ্যানায়নটা অ্যানোডের দিকে যায়। অ্যানায়ন যদি কোথাও যায় তার মানে সে নিজে পজিটিভ, তার মানে অ্যানোডটা পজিটিভ আমাদের কোষগুলোতে। কিন্তু গ্যালভানিক কোষ বলে একটা কোষ আছে, যে গ্যালভানিক সেলের মধ্যে অ্যানোডটা ঋণাত্মক তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়। বুঝতে পারছি, এসব প্রশ্ন এলে কেঁপে যেত মাধ্যমিক। অ্যানোড মানের একটা অর্থনৈতিক গুরুত্ব লেখো। এইসব তোরা জানিস, সোনা রূপো প্ল্যাটিনাম পাওয়া যায়। বলছে একটি তরল পদার্থের নাম লেখো যার উপরে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা যায়। এটা একটা সোজা প্রশ্ন। চকচকে পদার্থ, নাম তার পা দিয়ে শুরু, অ্যাকচুয়ালি সেটা ধাতু কিন্তু সেটা তরল। অ্যান্সার করে দেখাও দেখি নিচে। হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হওয়ার মূল কারণ কি? গুড কোয়েশ্চেন ভাই। তরল অ্যামোনিয়াকে দেখবি হিমায়ক রূপে ইউজ করা হয়, মানে ঠান্ডা রাখতে ইউজ করা হয় জিনিসপত্র। কেন? তার কারণ তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপ অনেক বেশি।
বাষ্পীভবনের লিন তাপ বেশি মানে তরল অ্যামোনিয়া খুব সহজে বাষ্পীভূত হয়। ওই বাষ্পীভূত হওয়ার জন্য ওর প্রচুর পরিমাণে তাপ প্রয়োজন। এই তাপটাও নেবে কোত্থেকে? পরিবেশ থেকেই নেয়। যখনই পরিবেশ থেকে নিল, প্রচুর পরিমাণ তাপ যখন ও বাষ্পীভবনের জন্য সংগ্রহ করলো, তখন চারপাশের পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। এই জন্যই তরল অ্যামোনিয়া উত্তম হিমায়ক রূপে ব্যবহার করা হয়। নেক্সট, প্লাস্টিক ডিগ্রেডেশনে প্রথমে রাসায়নিক আর পরে জৈব প্রক্রিয়া সম্পন্ন হয়। চিন্তা করে দেখ, প্লাস্টিক জাতীয় পদার্থগুলো সহজে বায়োডিগ্রেডেবল হয় না, নন বায়োডিগ্রেডেবল পদার্থ এগুলো। তো নন বায়োডিগ্রেডেবল মানে এগুলো জৈব পদার্থ দিয়ে প্রথমে আক্রমণ হবে না, এগুলো বহু বছর ধরে সূর্য তাপে নষ্ট হবে। সূর্য তাপে আগুনে নষ্ট হওয়া মানে কি? এগুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে বিনষ্ট হওয়া। তার মানে প্রথমে প্লাস্টিকটার মধ্যে কি প্রসেস ঘটছে? প্রথমে কি বিয়োজন ঘটছে? প্রথমে রাসায়নিক বিয়োজন ঘটছে। রাসায়নিক বিয়োজনের বহু বছর পরে মাইক্রোবস গুলো এসে প্লাস্টিকটাকে খেতে শুরু করবে। মানে প্রথমে রাসায়নিক বিয়োজন, পরে জৈব বিয়োজন। আশা করতে পারি বিষয়টা বুঝতে পারছিস। তাহলে এখানে বলেছে কি প্রথমে রাসায়নিক পরে জৈব, মানে এটা একদম ঠিক। নেক্সট বলেছে গঠন সংকেত লেখো, 1 ক্লোরো 3 ফ্লুরো 2 অক্সাপ্রোপেন। লাস্ট প্রশ্নেও বিপত্তি। দেখতে পাচ্ছিস তো, লেভেলটা বুঝতে পারছিস তো আমার মিক্স সেটের? চল ভাই দেখ, ওই একই প্রশ্ন বারবার তোকে আমি করাবো না। ওই সবাই এক সেট করাচ্ছে, সবাই এক সেট, ওরকম করে কোনো লাভ নেই, কিছু অন্য করতে হবে। দেখ এদিকে অক্সাপ্রোপেন 11 রয়েছে ভাই, 10 দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি নিজে থেকে দিইনি, এটা 10 একটা টেস্ট পেপারের মধ্যে দিয়েছে, সম্ভবত টার্গেটের মধ্যে দিয়েছে। প্রথমেই বলি প্রোপেন মানে তুই চাপ নিবি না, অ্যাডভেঞ্চার একাডেমি থেকে যা করাবে চোখ বন্ধ করে যাবে। এবার দেখ, আমি এটা প্রোপেন এরকম ভাবে ড্র করে নিয়েছিলাম। প্রোপেন মানে 3টে কার্বন পর দিয়ে দিয়েছি। দেওয়ার পরেই তুই নাম্বারিং করবি, 1 2 3 নাম্বারিং করলাম। 2 অক্সাপ্রোপেন মানে 2 পজিশনে অক্সা মানে এখানে সোজা কথা একটা ইথারকে বোঝাচ্ছে। তার মানে 2 পজিশনে কার্বনটাকে সরিয়ে দিয়ে এখানে একটা ইথার দিয়ে দাও, সোজা কথা কমপ্লিট। আর কি করতে বলছে দাদা? 1 পজিশনে ক্লোরো বসাতে বলছে, ক্লোরো মানে ক্লোরিন। 3 পজিশনে ফ্লুরো বসাতে বলছে, ফ্লুরো মানে ফ্লুরিন। দাদা এখানটায় কার্বনটা দুটো বন্ড স্যাটিসফাইড হয়ে গেছে, মানে আরো দুটো বন্ড ফাঁকা, মানে ওই দুটো বন্ডে দুটো হাইড্রোজেন বসবে। পরিষ্কার কথা, কার্বনের সাথে কেউ না থাকলেও হাইড্রোজেন থাকে। দুটো বন্ড জুড়ে ছিল, তাহলে দুটো বন্ড ফাঁকা ছিল, দুটো বন্ডে দুটো হাইড্রোজেন বসিয়ে দিলাম। অক্সিজেনের যোজ্যতা 2, দুটো বন্ডটা স্যাটিসফাই হয়ে গেছে। কার্বনের যোজ্যতা 4, এখানে দেখ একটা বন্ড, এই দুটো বন্ড, তাহলে দুটো বন্ড ফাঁকা, দুটো বন্ডে দুটো হাইড্রোজেন বসিয়ে দাও। পরিষ্কার কথা, ডান আশা করব। স্ট্রাকচার ক্লিয়ার? স্ট্রাকচারটা কি হয়ে গেল তাহলে? Cl CH2O CH2F। আশা করতে পারি বিষয়টা একদম পরিষ্কার। 1 ক্লোরো 3 ফ্লুরো 2 অক্সাপ্রোপেন। এই ছিল কোয়েশ্চেন আজকের। সেটটা একটু ভয়ঙ্কর ছিল আমি জানি, কিন্তু এই ধরনের সেটের জন্য রেডি থাকতে হবে। মাধ্যমিক যদি একেবারে পাগল হয়ে যায়, তাতেও তো আমাদেরকে পরীক্ষাটা স্ট্যান্ডার্ড দিয়ে আসতে হবে। মাথায় রাখবি একটা কথা, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন যদি করে দেয়, যারা অ্যাডভেঞ্চার একাডেমিকে ফলো করেছে তারা 90+ পাওয়ার ক্ষমতা তখনও রাখবে। এতটা দম নিয়ে বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে। যদি এই শতাব্দীর সবচেয়ে কঠিন মাধ্যমিকের প্রশ্ন করে, তুই তাও 90+ অ্যান্সার করে আসবি, 90+ পাবি। শতাব্দীর সবচেয়ে কঠিন কোশ্চেনে অনেকে 95+ পাবে, অনেকে 99 পাবে, গ্যারেন্টি আমরা। যা করাচ্ছি চোখ কান বন্ধ করে করতে থাক, শুধু ট্রাস্ট করতে থাকবি অ্যাডভেঞ্চার একাডেমিকে, শুধু যা করাচ্ছি করতে থাকবি, বাকিটা আমি বুঝে নেবো। 5 মিনিটের রিভিশন একদিন ছাড়া দেবো, ওগুলোকে রেগুলারলি করতে থাকবি। এমসিকিউ ভিএসএকিউ যারা প্রথমবার করছিস, প্রথম থেকে সবকিছুকে শেষ কর। এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ রেগুলারলি চলবে। এখন মিক্সড চলবে, পরে পর্ষদ চলবে। এলএকিউ ধামাকা ব্যাচের মধ্যে রেগুলারলি চলছে। আমাদের এই ইউটিউবের মধ্যে আমি প্রিভিয়াস ইয়ার্স এর এলএকিউ গুলো দিতে থাকবো। আশা করতে পারি সব ক্লিয়ার, সব ডান, সব ডাস্টেড। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট একটা ক্লাসে। কি লাগবে এরপরে অবশ্যই নিচে কমেন্ট কর। জয় ধামাকা।